সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই ধারাবাহিক প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025-এ। সাধারণ জ্ঞান আমাদের সবার জীবনে প্রয়োজন এবং পড়াশোনা করতে গিয়ে আমরা কে কতটুকু জানি, কে কতটুকু বুঝি, তার উপরেই আমাদের এই সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর। তো আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন দুটি স্কুলের কুইজ দল। কারা তারা? চলুন প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। মোহাম্মদ মাহসিন তাজ, দশম শ্রেণী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা শাখা। ইয়াসির আরাফাত, দশম শ্রেণী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা শাখা। শেখ তাসনিয়া আনোয়ার আরিয়া, দশম শ্রেণী, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। শেখ তানজিম আনোয়ার, দশম শ্রেণী, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। পরিচয় পেলেন, এবারে বলে দেবার পালা যে আমাদের অনুষ্ঠানটা আমরা কিভাবে সাজিয়েছি। মোট দুটো ভাগে ভাগ করি আমরা আমাদের পুরো অনুষ্ঠানটাকে। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, আরেকটি হচ্ছে কুইক কুইজ রাউন্ড। বিষয়ভিত্তিক রাউন্ডে আমরা ছবি দেখাই, ভিডিও দেখাই এবং ছবি ভিডিও দেখিয়ে প্রশ্ন করি। কুইক কুইজ রাউন্ডে আমরা 1 মিনিটে 10টি দ্রুত প্রশ্ন করি। যে সমস্ত বিষয় থেকে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব। এবং নম্বরের বেলায় যেটা হয় যে প্রতিটি সঠিক উত্তর দিতে পারলে বিষয়ভিত্তিক রাউন্ডে 10 নম্বর করে প্রতিযোগীরা পান, কিন্তু ভুল হলে জরিমানা হয় 5 নম্বর। কিন্তু কুইক কুইজ রাউন্ডে কোনো নম্বর কাটা যায় না, কিন্তু সঠিক উত্তর দিলে পাওয়া যায় 5টি করে নম্বর। আর একটি ক্ষেত্রে যেটা আছে সেটা হলো বাজার রাউন্ড। বিষয়ভিত্তিক রাউন্ড হচ্ছে বাজার রাউন্ড, সেখানে যারা আগে বাজার প্রেস করবেন তারা সবার আগে উত্তর দেওয়ার সুযোগ পাবেন। আর কুইক কুইজ রাউন্ডে বাজারে কোনো বিষয় নেই, প্রতিটি দলের জন্য আলাদা আলাদা করে 10টা প্রশ্ন থাকবে। এই হচ্ছে নিয়ম, খুব সিম্পল। রেডি? আমরা বুঝে গেছি? সবাই খেলার জন্য তৈরি? অলরাইট। তো আমরা প্রথমে যে বিষয় থেকে প্রশ্ন করব সেটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। একটি উৎসবের ছবি দেখতে পাচ্ছি। তানোর উপজেলার বাহা পরব বলা হয় এটিকে। এটা বিশেষ উৎসব বা মূলত ফুল উৎসব বলা যায়, এবং সেখানে নাচে গানে মেতে ওঠে এই সম্প্রদায়ের নারী পুরুষ। এই উৎসবের মাধ্যমে প্রকৃতির প্রতি তাদের গভীর ভালোবাসা প্রকাশ ঘটে। বসন্তকালে বিশেষ করে যখন শাল গাছে নতুন ফুল ফোটে তখন বাহা উৎসব পালন করা হয়। প্রশ্ন হচ্ছে বাহা পরব কোন নৃগোষ্ঠীর উৎসব? রাজশাহীর তানোর উপজেলা। রাজশাহীতে কোন সম্প্রদায় থাকে? ইয়াস, সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। সাঁওতাল। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। আপনারা বলছেন যে এটি সাঁওতাল তাদের বাহা পরব উৎসব, তাই তো? কিভাবে জানলেন যে এটা সাঁওতাল হতে পারে? আসলে রাজশাহীতে সাঁওতাল নৃগোষ্ঠী থাকে বলে এজন্য মনে হয়েছে। এজন্য মনে হচ্ছে তারা হতে পারে। দেখা যাক যেভাবে যে যুক্তিতে তারা এগিয়েছেন সেই যুক্তিটা ঠিক আছে কিনা, বলে তারা পেয়ে যাবে 10 নম্বর। আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে সাঁওতাল। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। সাঁওতাল নৃগোষ্ঠীর উৎসব এটি। তারা প্রতি বছর ফাল্গুন মাসের দোল পূর্ণিমার পর থেকে এই বাহা পরব পালন করে থাকেন। এই উৎসবের সমস্ত দেবতার থান গোবর দিয়ে নিকিয়ে রাখা হয়। পুরুষেরা দল বেঁধে শিকারে বের হন এবং উৎসবের শেষে নাচ গান হয়, আর মেয়েরা নতুন ফুলে নিজেদেরকে সাজায়। কি চমৎকার একটা উৎসব। ভেরি ওয়েল ডান। শুরুতেই 10 নম্বর পেয়ে গেছেন বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। দেখা যাক পরের প্রশ্নের বেলায় গিয়ে কি দাঁড়ায়। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। একজন বীর মুক্তিযোদ্ধাকে দেখতে পাচ্ছি। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়া একজন ডাচ অস্ট্রেলিয়ান কমান্ডো অফিসার। 1970 সালে তিনি বাংলাদেশে বাটা শু কোম্পানির নির্বাহী পরিচালক হিসেবে এসেছিলেন। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তিনি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিলেন এবং নিজেও অংশ নিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র এই বিদেশি মুক্তিযোদ্ধার নাম কি? ওয়ান্ডারল্যান্ড। ওয়ান্ডারল্যান্ড। দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন উইলিয়াম আব্রাহাম সাইমন ওয়ান্ডারল্যান্ড। আপনারা ওয়ান্ডারল্যান্ড বলেছেন, আমি বুঝতে পারছি যে আপনারা নামটা জানেন বা বলার সময় একটু ভুল হয়েছে, বাট আমি সঠিক ধরে দিচ্ছি ওয়ান্ডারল্যান্ড। উইলিয়াম আব্রাহাম সাইমন ওয়ান্ডারল্যান্ড
বাঙালিদের উপর নিষ্ঠুর আচরণ এবং অবর্ণনীয় যে দুর্ভোগ সৃষ্টি করেছিল পাকিস্তানিরা, সেটাতে ব্যথিত হয়েছিলেন ওর্ডারল্যান্ড, এবং সেজন্য তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে গেরিলা যুদ্ধে অংশ নেন। সেই সাথে আমরা তো আগেই বলেছি যে যোদ্ধাদেরকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন, এমনকি তারা যেন অস্ত্র পায় সেজন্য তিনি অস্ত্র জোগাড় করে দিয়েছিলেন এবং নিজেও অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন। এবং যে সমস্ত অস্ত্রশস্ত্র মুক্তিযোদ্ধারা ব্যবহার করত সেটাকে ওই বাটার শু কোম্পানির ভেতরে লুকিয়ে রাখতেন তিনি, যাতে পাকিস্তান বাহিনী এটা না খুঁজে পায়। এভাবে তিনি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে দারুণ বন্ধু হয়ে সাহায্য করেছে, এবং সেই জন্যই বাংলাদেশ সরকার তাকে এই বীর প্রতীক খেতাবে তাকে খেতাব দিয়েছে। এবং তিনি একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা, আর কেউ কিন্তু এই গৌরব অর্জন করেননি। ভেরি ওয়েল ডান। 10 নম্বর পেয়ে গেলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা। বাংলাদেশ বিভাগ থেকে শেষ হয়ে গেল 2টি প্রশ্ন। চলে যাই আমরা আমাদের পরের বিষয়। ইতিহাস থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। দেখা যাচ্ছে এক ভদ্রলোকের ডাক টিকিট, তাকে ডাক টিকিটে স্থান দেওয়া হয়েছে এবং তিনি সেই বিখ্যাত মানুষ তিতুমি। তিতুমি ছিলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী, তিনি ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। 1827 সালে দরিদ্র কৃষকদের নিয়ে জমিদার এবং ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেন। মুসলমানদের উপরে বৈষম্যমূলকভাবে আরোপিত দাড়ির উপর যে খাজনা এবং মসজিদে যে কর ধার্য করা হয়েছিল সেটা তিনি তীব্র বিরোধিতা করেন। প্রশ্ন হচ্ছে যে এই তিতুমি, তার প্রকৃত নাম কি, আসল নাম কি? সবার আগে বাজার প্রেস করছেন এ পাশে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মীর নিসার আলী তিতুমি। মীর নিসার আলী তিতুমির। একই সঙ্গে বাজার প্রেস করছেন বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। মীর নিসার আলী তিতুমি। দুদলই বলছেন মীর নিসার আলী তিতুমি। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তার প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দুদলই একদম সঠিক উত্তর দিয়েছেন। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। তার জন্ম হচ্ছে 1782 সালের 27 জানুয়ারি। উত্তর 24 পরগনা তিনি জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কাজ হচ্ছে নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে তিনি বাঁশ দিয়ে একটি কেল্লা নির্মাণ করেন, কিন্তু ইংরেজরা এই বাঁশের কেল্লায় আক্রমণ করার জন্য কামান নিয়ে আসে এবং কামানের গোলায় এই বাঁশের কেল্লাতে আগুন ধরে যায়। যত যোদ্ধা ছিলেন সব যোদ্ধা সেখান থেকে কেল্লা থেকে বেরিয়ে যান, কিন্তু এই মীর নিসার আলী তিতুমি তিনি কেল্লা ছেড়ে বের হন। তিনি জানতেন যে কেল্লায় আগুন লেগেছে থাকলে অবধারিত মৃত্যু, কিন্তু তিনি পালিয়ে যান। তিনি মৃত্যুকে বেছে নিয়েছেন তিতুমি, এবং তার স্মরণে আমাদের বাংলাদেশের ডাক টিকিট প্রকাশ করা হয়েছে। ভেরি ওয়েল ডান। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে ইতিহাস বিভাগ থেকে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি একটি ঐতিহাসিক ছবি, বিখ্যাত 3 জন নেতাকে দেখতে পাচ্ছি। 3রা জুন 1947 সালে পরিকল্পনা অনুসারে 1947 সালের 14 এবং 15 অগস্ট যথাক্রমে পাকিস্তান এবং ভারত এই 2 ভাগে বিভক্ত করা হয় ভারতীয় উপমহাদেশকে। এই ঐতিহাসিক ছবিতে দেশভাগের সাথে সংশ্লিষ্ট 3 জনকে দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে কি তাঁদের নাম? এই 3 জন মানুষ জড়িত ছিলেন দেশভাগের সময়। আমরা ইতিহাস বইতে তাদের কথা অনেকবার পড়েছি, কিন্তু তাদের চেহারা কেমন ছিল সেটা দেখার সুযোগ আমাদের হয়নি। এই দুর্লভ ছবিটির মাধ্যমে আমরা তাদের চেহারা দেখতে পাচ্ছি, এবং যে টেবিলে বসে এই দেশভাগের পরিকল্পনা করা হয়েছে এটা সে সময়ের ছবি। 3রা জুন 1947 সালের ছবি। জওহরলাল নেহরু আর হলো জুলফিকার আলী ভুট্টো। জওহরলাল নেহরু আর জুলফিকার আলী ভুট্টো। মাঝখানে কে বসে আছেন ঠিক জানা নেই। ঠিক জানা নেই। আচ্ছা, দেখি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, আপনারা কি উত্তর দেবেন? নেহরু, তারপর মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান। দেখিনি যে আপনাদের উত্তর সঠিক কিনা। দুদলই উত্তর দিয়েছেন। আমাদের কম্পিউটার বলছে তারা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ একদম ডান দিকে, লর্ড মাউন্ট ব্যাটেন মাঝখানে, যিনি শেষ পর্যন্ত ইংরেজদের প্রতিনিধিত্ব করেছেন এবং একেবারে
বামে আছেন জওহরলাল নেহরু। তাদের এই যে তারা দেশভাগের পুরো বন্দোবস্তটা করেন এবং দেশভাগের ধর্মীয় দাঙ্গায় 2 লাখ থেকে 5 লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। ইউএনএইচসিআর এর হিসাব অনুসারে 1,40,00,000 হিন্দু ধর্মাবলম্বী, শিখ এবং মুসলমান এই ভারত বিভাজনের ফলে, দেশভাগের ফলে বাস্তুচ্যুত হয়েছিলেন। তারা তাদের ঘর বাড়ি ছেড়ে তাদেরকে অন্য এলাকায় গিয়ে বসতি গড়তে হয়েছিল। পৃথিবীর ইতিহাসের এটি বৃহত্তম দেশ ত্যাগের ঘটনা। সেই ঐতিহাসিক ছবি আমরা দেখলাম। অলরাইট, দুদলই সঠিক উত্তর দিয়েছেন, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের ইতিহাস থেকে 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়ে। পরের বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি। দেখা যাক কি থাকছে আমাদের জন্য। যে ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছি তিনি সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় পরমাণু সংস্থা সার্নে সেখানে 1989 সালে নভেম্বরে ইন্টারনেটের মাধ্যমে একটি সার্ভার এবং হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ স্থাপনে সফল হয়। প্রথম ওয়েবসাইট এবং ওয়েব পেজ তিনিই তৈরি করেন। তিনি W3C ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম প্রতিষ্ঠা করেন। আজকে এই যে আমরা ইন্টারনেট দেখছি, ইন্টারনেট ঘাটছি, ইন্টারনেট ছাড়া আমাদের জীবন আজকে অচল, তাকে বলা হয় ইন্টারনেটের জনক। প্রশ্ন হচ্ছে কি তার নাম? জি, আপনাদের উত্তর বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি। দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে অবশ্যই স্যার টিমোথি জন বার্নার্স-লি, বা সংক্ষেপে আমরা টিম বার্নার্স-লি বলি। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। 10 নম্বর পেয়ে গেলেন বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। 1955 সালের 8 জুন যুক্তরাজ্যের লন্ডনে তিনি জন্মগ্রহণ করেন এবং তার হাত দিয়েই এই www. তাই না ওয়েবসাইট এগুলো আমরা পেয়েছি। তিনি না থাকলে যে আমাদের কি হতো বলা মুশকিল। চলে যাই তথ্য প্রযুক্তিতে। আমাদের পরের প্রশ্নে দেখি কি থাকছে। দেখতে পাচ্ছি 21 পদক গ্রহণ করছে 4 জন। বিজ্ঞান ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক 2025 গ্রহণ করছেন একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশনের 4 নির্মাতা। তারা হচ্ছে মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মোস্তফা। প্রশ্ন হচ্ছে যে কোন অ্যাপ্লিকেশন নির্মাণের জন্য 21 পদক পেলেন তারা? সবার আগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা। অভ্র। অভ্র কি এটা? মানে বাংলা টাইপিং করার জন্য একটি সফটওয়্যার। আর কি সঙ্গে বাজার প্রেস করছেন বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। আপনাদের উত্তর অভ্র কিবোর্ড। তারা এই অ্যাপ্লিকেশন নির্মাণ করেছেন। দুদলই বলছেন অভ্র কিবোর্ড নির্মাণ করেছেন তারা, সেজন্য 21 পদক পেয়েছেন। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে অবশ্যই অভ্র কিবোর্ড, ভেরি ওয়েল ডান। 2003 সালে চালু হয় এই অভ্র কিবোর্ড এবং অভ্র কিবোর্ড চালু হওয়ার ফলে বাংলা টাইপিংয়ে একটা যুগান্তকারী পরিবর্তন হয়। কারণ এর আগে আমাদের যতগুলো টাইপিং সফটওয়্যার ছিল, অ্যাপ্লিকেশন ছিল, সেগুলোর মাধ্যমে টাইপ করাটা আসলে খুব কঠিন ছিল। মানে পুরো মুখস্থ থাকতে হতো কোন কিটা, কারণ বাংলা কি ছিল না, কোন কির আন্ডারে কি, কিভাবে করতে হবে, কিভাবে জফলা দিতে হবে। সুতরাং লোকের জন্য এটা খুব মুশকিল ছিল বাংলা টাইপ করা। শুধুমাত্র কিছু মানুষ জানতেন যে কী করে বাংলা টাইপ করতে হয়। কিন্তু অভ্র কিবোর্ড এসে আমাদেরকে সেই জটিলতা থেকে মুক্তি দিল। অভ্র কিবোর্ড এসে করলো ধ্বনিগত টাইপিং। যেমন আমার, আমি যদি ইংরেজিতে আমার লিখি রোমান হরফে AMAR, আমার, তো ওইখানেও আমি যখন AMAR দিই সেটা আমার এখানে লেখা হয়ে যায় আমার। তো ফলে লোকের পক্ষে এটা খুব সহজ হয়ে গেল। আরে আমি তো এটা ইংরেজিতে, লোকে যখন আগে SMS করতো ওই মানে ইংরেজি হরফে বাংলা লিখত, রোমান লিখত। কিন্তু অভ্র আসার ফলে এই পুরো একটা বিশাল পরিবর্তন হয়ে যায় এবং ব্যবহারকারীরা কোনো রকম জটিল কিবোর্ড লেআউট ছাড়াই খুব সহজে বাংলা লিখতে পারে এবং তার ফলে যেটা হয় যে দ্রুত জনপ্রিয় হয়ে যায় অভ্র কিবোর্ড। ভেরি ওয়েল ডান। দুদলই সঠিক উত্তর দিয়েছেন, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে।
এবং এর সাথে সাথেই শেষ হলো বিজ্ঞান বিভাগ থেকে করা দুটো প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়ে। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। দেখতে পাচ্ছি একটি ছবি। তো এই যে ছবিটা, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কবি, কবি পত্নী এবং তার দুই পুত্রকে। প্রশ্ন হচ্ছে কবির সহধর্মিণীর নাম কি ছিল? মৃণালিনী দেবী। মৃণালিনী দেবী। আচ্ছা, আপনার উত্তর দেবেন? আপনার উত্তর দিচ্ছেন না। মৃণালিনী দেবী। দেখে নিই আপনাদের উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে প্রমীলা দেবী। প্রমীলা দেবী। প্রমীলা নজরুল আশালতা সেনগুপ্তা। তার ডাকনাম ছিল দোলন বা দুলি। প্রমীলা নামটি এটি দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। 1938 সালে এই প্রমীলা দেবী তিনি পক্ষাঘাত রোগে আক্রান্ত হন এবং একটা পর্যায়ে তিনি একেবারেই শয্যাশায়ী হয়ে পড়েন। সে সময় নজরুল যা আয় করতেন তার পুরোটাই তার স্ত্রীর চিকিৎসায় ব্যয় করতেন এবং এমন হলো যে বালিগঞ্জে, কলকাতার বালিগঞ্জে একটি জমি কিনেছিলেন কাজী নজরুল ইসলাম। তার স্ত্রীর চিকিৎসায় সেই জমিটিও তিনি বিক্রি করে দেন। অসম্ভব ভালোবাসতেন তিনি তার স্ত্রীকে। চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের পরবর্তী প্রশ্ন আসছে পর্দায়। আমরা একজন প্রখ্যাত শিক্ষাবিদ লেখকের ছবি দেখতে পাচ্ছি। তার জন্ম 1903 সালে, মৃত্যু 1956-তে। তিনি ছিলেন মুক্ত বুদ্ধি চর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী, মননশীল প্রবন্ধকার। বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির আন্দোলন হিসেবে পরিচিত বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। তার একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে সংস্কৃতি কথা। প্রশ্ন হচ্ছে এই সংস্কৃতি কথা যিনি লিখেছেন, যার ছবি আমরা দেখতে পাচ্ছি, তার নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন বনুশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। মোতাহের হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী। আমাদের কম্পিউটার কি বলছে? আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন মোতাহার হোসেন চৌধুরী। ভেরি ভেরি ওয়েল ডান, এক্সেলেন্ট। বনুশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। মোতাহার হোসেন চৌধুরী তিনি বিচিত্রা, মাসিক মোহাম্মদী, সওগাত, ছায়াবীথি, বুলবুল বিভিন্ন পত্রিকাতে তিনি প্রবন্ধ লিখেছেন। তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মোহিতলাল মজুমদার, আশুতোষ ভট্টাচার্য, কবিপল্লী কবি জসীমউদ্দিন এ সমস্ত মানুষের সাথে তিনি মিশেছিলেন, তাদের সাহচর্য পেয়েছিলেন এবং তার সংস্কৃতি কথা এই প্রবন্ধ গ্রন্থটি অসাধারণ, তাই না? ভেরি ভেরি ওয়েল ডান। 10 নম্বর পেয়ে গেলেন বনুশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে শেষ হয়ে গেল আমাদের দুটি প্রশ্ন। চলে যাই পরের বিভাগে। ভূগোল বিভাগ থেকে প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন আসছে পর্দায়। একটি পর্বত দেখতে পাচ্ছি। এই পর্বতটি লাভা গঠিত সক্রিয় আগ্নেয়গিরি। 1707-8 সালে এখানে সর্বশেষ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এটি হচ্ছে হংস দ্বীপে এটির অবস্থান এবং এটির জ্বালামুখ আশ্চর্য রকমভাবে প্রতিসম, যা বছরের বেশ কয়েক মাস বরফে আচ্ছাদিত থাকে। এই দেশটির অধিবাসীদের কাছে এই পর্বতটি অত্যন্ত পবিত্র। পর্বতের নাম কি? এটি কোন দেশে অবস্থিত? সবার আগে বাজার প্রেস করেছেন এই পাশে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। মাউন্ট ফুজি, জাপান। মাউন্ট ফুজি, জাপান। এদিকে একই সঙ্গে বাজার প্রেস করেছেন বনুশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। মাউন্ট ফুজি, জাপান। আপনারা বলছেন যে এটি মাউন্ট ফুজি, জাপান। আচ্ছা, দেখে নিই আপনাদের উত্তর সঠিক কিনা। আপনাদের কম্পিউটার বলছে এটি সঠিক উত্তর হচ্ছে ফুজি পর্বত বা মাউন্ট ফুজি। এটি জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যেটি 12,389 ফুট। রাজধানী টোকিও থেকে 100 কিলোমিটার দক্ষিণে হনসু দ্বীপে এটির অবস্থান এবং জাপানের যত শিল্পকলা, চিত্রকলা, স্থির চিত্র রয়েছে সেখানে এই ফুজিয়ামার ছবি রয়েছে। 2013 সালের 22 জুন এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জাপানিজরা তাদের সকল শিল্পকর্মে এটিকে ঠাঁই দিয়েছে। এটা একটা জাতীয় প্রতীক জাপানের জন্য, যে ফুজিয়ামার ছবি দেখলেই লোকে বুঝে যান যে জাপানের কথা বলা হচ্ছে। ভেরি গুড। দুদলে দিয়েছে সঠিক উত্তর, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যাই ভূগোল বিভাগের পরের প্রশ্নে, দেখি কোন প্রশ্ন অপেক্ষা করছে। দেখতে পাচ্ছি চন্দ্রযান 3 হচ্ছে এই মহাকাশযানটির নাম এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই চন্দ্রাভিযান কর্মসূচির তৃতীয় মিশন ছিল।
এই মিশনের যে রোভারটি সেটির নাম কি ছিল? এই মিশনের রোভার দু দলের কেউই সঠিক উত্তর দিতে পারে? আপনার উত্তর দেবেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ? না, আপনার উত্তর দিচ্ছেন না। দেখা যাক আমাদের কম্পিউটারকে বলে। এটির নাম ছিল হচ্ছে প্রজ্ঞান। প্রজ্ঞান, প্রকৃষ্ট জ্ঞান, প্রজ্ঞান। অর্থাৎ গবেষণা করার জন্যে, চাঁদ সম্পর্কে আরও অনেক বেশি তথ্য জানার জন্য, আরও অনেক বেশি জ্ঞান লাভের জন্যে এই রোভারটি করা। সেজন্য তারা এটার নাম দিয়েছিলেন প্রজ্ঞান, প্রকৃষ্ট জ্ঞান। খুবই চমৎকার একটা নাম। অলরাইট, এর সাথে সাথেই শেষ হয়ে গেল ভূগোল বিভাগ থেকে করা প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়, খেলাধুলা বিভাগ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। 1994 সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাকে বর্ষসেরা উইজডেন ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। এই অস্ট্রেলীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারী বোলার। 700-এর বেশি উইকেট তিনি পেয়েছেন। তাকে বলা হয় দ্য কিং অফ সুইং। প্রশ্ন হচ্ছে আমরা কার কথা বলছি? দুদলই একসাথে বাজার প্রেস করেছেন। প্রথমে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। শেন ওয়ার্ন। শেন ওয়ার্ন। আচ্ছা, দেখা যাক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কি বলেন। শেন ওয়ার্ন। আপনারা বলছেন শেন ওয়ার্ন। দেখি আমাদের কম্পিউটার কি বলছে, এটি শেন ওয়ার্ন কিনা। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন অবশ্যই শেন ওয়ার্ন। ভেরি ওয়েল ডান। একদিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়া জাতীয় দলে তিনি অধিনায়কত্ব করেছিলেন। তাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা বোলারদের একজন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ওয়ার্ন মূলত লেগ স্পিনার ছিলেন, সাথে লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটিং করতেন তিনি। 2013 সালে ওয়ার্নকে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রখ্যাত ক্রিকেট খেলোয়াড় শেন ওয়ার্ন। ভেরি ওয়েল ডান। দুদলই পেয়ে গেছেন 10 নম্বর করে। চলে যাই খেলাধুলা বিভাগের পরের প্রশ্নে, দেখি কোনটা আছে আমাদের জন্যে। এই উইকেট কিপার ব্যাটসম্যান 2018 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেন এবং তিনি বাংলাদেশের হয়ে সর্বাধিক টেস্ট রানও করেছেন। তার নাম কি? তিনি উইকেট কিপার প্লাস ব্যাটসম্যান। দুদলই একসাথে বাজার প্রেস করেছেন। সবার আগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। মুশফিকুর রহমান। আপনারা বলছেন তিনি মুশফিকুর রহমান। দেখা যাক বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কি বলেন। মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম। আপনি বলছেন মুশফিকুর রহিম। দেখা যাক সঠিক উত্তর কোনটি, আমাদের কম্পিউটার কি বলে, কারণ ছবিতে খুব একটা বোঝা যাচ্ছে না। দেখি আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন মোহাম্মদ মুশফিকুর রহিম। ভেরি ওয়েল ডান। দুদলই একেবারে সঠিক উত্তর দিয়েছেন। 1987 সালে 9 মে তিনি জন্মগ্রহণ করেছেন এবং বাংলাদেশের জাতীয় দলের 3টি ফরম্যাটই, টেস্ট, ওয়ানডে, টি20, সবগুলো ফরম্যাটই তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন। সেপ্টেম্বর 2011 থেকে তিনি জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন এবং 2014 পর্যন্ত ধারাবাহিকভাবে অধিনায়কত্ব করেছেন। মোহাম্মদ মুশফিকুর রহিম অসাধারণ সমস্ত খেলা উপহার দিয়েছেন তিনি আমাদের। ভেরি ওয়েল ডান। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। আর এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড। অনেকক্ষণ প্রশ্ন করছে, এবার একটু গল্প করতে চাই আমাদের প্রতিযোগীদের সাথে। তো প্রথমে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদার, মোহাম্মদ মহসিন তাজ এবং ইয়াসির আরাফাত দুজনই 10ম শ্রেণীর ছাত্র, তারা আছেন আমাদের এই দলে। আপনাদের কাছে জানতে চাই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখায় আপনাদের এখানকার কার্যক্রম সম্পর্কে জানতে চাই। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বেশ কয়েকটি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য বিভিন্ন ক্লাব রয়েছে, যেমন আইডিয়াল সায়েন্স টেকনোলজি ক্লাব এবং আইআইটি নামের একটি ক্লাব আছে, টেকনোলজি সম্পর্কিত একটা ক্লাব। তারপরে আইডিয়াল ডিবেটিং ক্লাব রয়েছে, আইডিয়াল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে ইংলিশ শেখার জন্য। মহসিন তাজ, আপনার কাছে জানতে চাই যে আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? মানুষ হিসেবে একজন ভালো মানুষ হতে চাই এবং পেশাগত হিসেবে দেখলে আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই, যেখানে বিভিন্ন প্রযুক্তির পিছনে যারা হাত দিয়েছেন তাদের মধ্যে একজন হতে চাই। খুবই চমৎকার ভাবনা। ইয়াসির আরাফাত, আপনার কাছে জানতে চাই আপনার স্বপ্ন। আমি আমার পেশা জীবনে হতে চাই সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসাবে। আমি মনে করি যে প্রত্যেকটি ইউজারের জন্য সাইবার সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা ব্যাংক খাত হোক বা মিলিটারি থেকে শুরু করে সব খাতেই এই সাইবার সিকিউরিটি খুব গুরুত্ব রয়েছে এবং পুরো বিশ্বে এই সাইবার সিকিউরিটির একটা উল্লেখযোগ্য পরিমাণে চাহিদা রয়েছে
তো আমি চাই কি যে এই চাহিদাকে পূরণ করতে, এবং আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব যে সাইবার সিকিউরিটিতে সর্বপ্রথম চেষ্টা করব যে ভালো করার। বাহ, ইয়াসির আরাফাত, আপনি খুবই স্মার্ট এবং আপনি একেবারে সঠিক কথা বলেছেন যে বিশ্বে এখন অনেকগুলো কাজ সেটা অবসলিট হয়ে যাবে, বাদ হয়ে যাবে এআই এবং রোবোটিক্সের কারণে, কিন্তু কিছু কিছু কাজের চাহিদা প্রচুর থাকবে, যত দিন যাবে তত বাড়বে। তার মধ্যে একটি হচ্ছে সাইবার সিকিউরিটি। কারণ যতদিন যাবে আমাদের যারা বিভিন্ন জন রয়েছেন তারা চেষ্টা করবেন সাইবার সিকিউরিটি ভাঙার জন্য, হ্যাকিং করার জন্য। সুতরাং সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হয়ে আপনি যত ভালো ভূমিকা রাখতে পারবেন আপনার চাহিদা তত বেশি হবে। সুতরাং সারা বিশ্বে বলা হচ্ছে যে প্রোগ্রামিং করা, বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের জবের চাহিদা থাকবে আগামীতে সবচাইতে বেশি। সুতরাং খুবই স্মার্ট একটি পেশার কথা আপনি ভেবেছেন। ভেরি ওয়েল ডান, খুব ভালো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের শেখ তাসনিয়া আনোয়ার এবং শেখ তানজিম আনোয়ার, আপনাদের দুজনের কাছে জানতে চাইবো আপনাদের স্কুল সম্পর্কে। আমাদের স্কুল হচ্ছে 2001 সালে প্রতিষ্ঠা হয়। আর এই স্কুলটা হচ্ছে সবসময় মোটামুটি পড়ালেখা নিয়ে আমরা বেশি ইন্টারেস্টেড ছিলাম। তবে রিসেন্টলি যেহেতু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সবার পার্টিসিপেট করা উচিত, সেজন্য আমাদের স্কুলও হচ্ছে শুরু হয় 2018 সাল থেকে। আমাদের স্কুল হচ্ছে বর্তমানে 5টার মতো ক্লাব আছে। সায়েন্স ক্লাব, ডিবেট ক্লাব, আইসিটি ক্লাব, তারপর হচ্ছে গার্লস গাইড, স্কাউট, এগুলো আছে। এবং আমরা হচ্ছে বর্তমানে চেষ্টা করছি বিভিন্ন ন্যাশনাল পর্যায়ে গিয়ে নিজেদের স্কুলকে রিপ্রেজেন্ট করার জন্য। আরে বাহ, খুবই ভালো। আপনি বলছেন আপনাদের আইটি ক্লাব আছে, আইটি ক্লাবে আপনারা কি করেন? আচ্ছা, আইটি ক্লাবে হচ্ছে বর্তমানে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা হচ্ছে আলোচনা করি। যেহেতু ক্লাবটা হচ্ছে রিসেন্টলি শুরু হয়েছে, তো আপাতত আমাদের হচ্ছে কোনো প্রতিযোগিতায় যাওয়া হয়নি, তবে বিভিন্ন প্রতিযোগিতাকে আমরা অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করি। বাহ, খুবই ভালো। এবং এটা এই মুহূর্তে বাংলাদেশে যত স্কুল আছে সব স্কুলেই জোরে সোরে আইটি ক্লাবের কার্যক্রম শুরু করা উচিত, কারণ আমরা এরই মধ্যে অনেক পিছিয়ে আছি এবং আগামী দিনকে মোকাবেলা করতে হলে, আগামী দিনের সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে হলে আমাদের অবশ্যই অনেক বেশি আইটির চর্চা করতে হবে, পিছিয়ে থাকার কোনো উপায় নেই। ভেরি ওয়েল ডান। শেখ তানজিম আনোয়ার, আপনার কি স্বপ্ন? আমার স্বপ্ন হলো ইঞ্জিনিয়ার হওয়া। আসলে বাংলাদেশে যে মেগা প্রজেক্টগুলো হচ্ছে এটা অনেক আনন্দের ব্যাপার, তবে বেশিরভাগ মেগা প্রজেক্টের প্রকৌশলীরা হচ্ছে বিদেশ থেকে আসা, চীন বা জাপান থেকে। এই জন্য এটা যদি বাংলাদেশে প্রকৌশলীরা করতো তাহলে এটা আরও অনেক গর্বের ব্যাপার হতো। তাই আমার আশা হচ্ছে ভবিষ্যতের মেগা প্রজেক্টগুলোতে বাংলাদেশের প্রকৌশলীরা ভূমিকা রাখবে। খুবই চমৎকার চিন্তাভাবনা আপনার, তানজিম। তো তাসনিয়া, আপনার কাছে জানতে চাই আপনার স্বপ্ন কি? আচ্ছা, আমার স্বপ্ন হচ্ছে বড় হয়ে আইনজীবী হওয়া। ছোটবেলা থেকে মোটামুটি আইন নিয়ে, তারপর হচ্ছে ন্যায় বিচার নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল। তো সেই দিক থেকে হচ্ছে আইনজীবী হওয়া। তাছাড়া আমার ইচ্ছা হচ্ছে ফ্যামিলি ল নিয়ে পড়া। দেখা যায় বর্তমানে এবং ভবিষ্যতে হচ্ছে প্রচুর পরিমাণে ডিভোর্সের রেটটা বাড়বে। তো সেই দিক থেকে মূলত ডিভোর্সের রেটটা কেন বাড়ছে এবং কোনো কারণে সেটা কমানো যায় কিনা ভবিষ্যতে, সেটা নিয়ে হচ্ছে পড়াশোনা করার ইচ্ছা আছে। খুবই চমৎকার চিন্তাভাবনা আপনার, তাসনিয়া। প্রার্থনা করি যে আপনাদের স্বপ্ন সফল হোক। কুইক কুইজ মানে 1 মিনিট সময় 10টি প্রশ্ন, প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নাম্বার। দেখা যাক এই সুযোগ প্রথমে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জন্য, এবং 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনাদের এখন। জাতিসংঘে বাংলাদেশ কবে সদস্য পদ লাভ করে? 1974 সালে। অপারেশন সার্চলাইট শুরু হয় কবে? 25শে মার্চ। গোলপাতা বাংলাদেশের কোন বনে পাওয়া যায়? সুন্দরবন। পানির রাসায়নিক সংকেত কি? H2O। হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? রোহিত রক্তকণিকা সঞ্চালন। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়? রাঙামাটি। সোনার তরী কাব্যগ্রন্থটি কার লেখা? কাজী নজরুল ইসলাম। উদ্ভিদের পাতা হলুদ হয় কিসের অভাবে? নাইট্রোজেন। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এভারেস্ট। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? রবার্ট হুক। জাতিসংঘে বাংলাদেশ সদস্য পদ কবে লাভ করে? 1974 সালে। অপারেশন সার্চলাইট শুরু হয় কবে? 25শে মার্চ। গোলপাতা বাংলাদেশে কোন বনে পাওয়া যায়? সুন্দরবন। পানির রাসায়নিক সংকেত কি? H2O। হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? রক্তকে লাল করা। কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়? রাঙামাটি। সোনার তরী কাব্যগ্রন্থটি কার লেখা? কাজী নজরুল ইসলাম। উদ্ভিদের পাতা হলুদ হয় কিসের অভাবে? নাইট্রোজেন। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? এভারেস্ট। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই 10টির মধ্যে কটি প্রশ্নের উত্তর সঠিক বলে মনে করছে আমাদের কম্পিউটার। কম্পিউটার বলছে
জাতিসংঘ সদস্যপদ লাভ করে 1974 সালে। অপারেশন সার্চলাইট 25শে মার্চ। গোলপাতা সুন্দরবনে পানি রাসায়নিক সংকেত হচ্ছে H2O। হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন সরবরাহ করা। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটি জেলায়। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর। আমারই সোনার ধানে গিয়াছে ভরি, ঠাই নাই ছোট এ তরী। উদ্ভিদের পাতা হলুদ হয় নাইট্রোজেনের অভাবে। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন অ্যান্থনি ভন লিউয়েনহুক। আপনারা হুক বলেছেন, ধরে নিচ্ছি সঠিক। দেখা যাচ্ছে 8টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের কাছ থেকে। অতএব তারা পেয়ে যাচ্ছেন 40 নম্বর। এবারে পালা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা। আপনাদের জন্য আসছে আমাদের 1 মিনিট সময়। তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? ইউএসএ নিউ ইয়র্ক। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14 ডিসেম্বর। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংকেত কি? CO2। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা? রাঙামাটি। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি? 5। মানব দেহে কতগুলো হাড় রয়েছে? 206টি। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ? 5। বা পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। সূর্যের আলো মানব দেহে কোন? ভিটামিন ডি। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? ইউএসএ নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14 ডিসেম্বর। লালমাই পাহাড় কোন জেলায়? রাঙামাটি। কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক CO2। সংকেত? আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা? রাঙামাটি। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায়? কুষ্টিয়ার শিলাইদহে। শিলাইদহে। মানব দেহে মোট কতগুলো হাড় রয়েছে? 206টি। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ? পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং। সূর্যের আলো মানব দেহে কোন ভিটামিন তৈরি করে? ভিটামিন ডি। এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই আমাদের উত্তরগুলো। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে। শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। লালমাই পাহাড় কুমিল্লায়। কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংকেত CO2। সবচেয়ে বড় জেলা রাঙামাটি। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কুষ্টিয়া শিলাইদহে। মানব দেহে 206টি হাড়। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তাজিংডং বা বিজয়। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। সূর্যের আলো ভিটামিন ডি তৈরি করে। দেখা যাচ্ছে 8টি প্রশ্নেরও সঠিক জবাব দিয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং তারাও পেয়ে যাচ্ছেন 40 নম্বর। চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুইজ। আপনাকে যেটা করতে হবে কুইজ লিখে সার্চ দিলে আমাদের পেজ পেয়ে যাবেন এবং সেখানে আপনারা আপডেটেড থাকতে পারবেন, আপনাদের জিজ্ঞাসা জানতে পারবেন। আর যদি আমাদের এই 2 স্কুলের মতন আপনারা অংশ নিতে চান কুইজ 2025, তাহলে আপনাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। কাজটা হচ্ছে যে আপনাদের স্কুলের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ুয়া 2 জন কুইজার নির্বাচিত করতে হবে। তারপরে তাদের নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার স্কুলের প্যাডে লিখে প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমাদের ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। আবেদন পাঠিয়ে দিন, অংশ নিন কুইজ 2025-এ। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে। জানিয়ে দিই ফাইনালি কোন দল কত স্কোর করেছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা মোহাম্মদ মহসিন তাজ এবং ইয়াসাইর আরাফাত 10ম শ্রেণীর 2 জন ছাত্র। তারা মিলে দলের জন্য অর্জন করছেন সর্বমোট 110 নম্বর। অভিনন্দন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা। ওদিকে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলে শেখ তাসনিয়া আনোয়ার এবং শেখ তানজিম আনোয়ার তারা দুজনে মিলে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের জন্য অর্জন করেছেন সর্বমোট 120 নম্বর। অভিনন্দন বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। ধন্যবাদ আপনাদের 2 দলকে আমাদের এখানে অংশ নেবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে যারা ছিলেন আমাদের সাথে, দেখলেন আমাদের আজকের এই আয়োজন। আমরা এর আগেও বলেছি যে পৃথিবী এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে এবং এগিয়ে যাওয়ার একটা বড় শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি। যে দেশ তথ্য প্রযুক্তিতে যত উন্নত তারা তত বেশি এগিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এখনো তথ্য প্রযুক্তিতে আমরা সেই জায়গাতে যেতে পারিনি।
কিন্তু সে জায়গায় পৌঁছাতে হলে সবার আগে প্রয়োজন শিক্ষিত, তথ্য প্রযুক্তি শিক্ষিত শিক্ষার্থী। আর সেজন্যে এখনই এই তথ্য প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এই বিষয়গুলোকে আমাদের স্কুলের একেবারে প্রথম শ্রেণী থেকে শুরু করে উচ্চতর শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতে বাধ্যতামূলক করা উচিত। কারণ আমাদের সন্তানেরা, আমাদের শিক্ষার্থীরা যদি এখনই এই ইন্টারনেট প্রযুক্তি, আইটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে পরিচয় না ঘটে তারা যদি দক্ষ না হয়, তাহলে আগামীতে পৃথিবীতে যে প্রবল প্রতিযোগিতা চলছে সেখানে আমাদের শিক্ষার্থীদের মানিয়ে নিতে সমস্যা হবে। আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশ এগিয়ে যাক, আর সে এগিয়ে যেতে হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং আইটি অবশ্যই অবশ্যই আমাদের বাধ্যতামূলক করতে হবে। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের সময়, বিদায়ের পালা। আপনাদের সঙ্গে দেখা হবে সেম টাইম সেম চ্যানেল, এই বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। যতক্ষণ দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।